নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো চলো, ইটস অল ওভার ফর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অ্যান্ড পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্নই রয়ে গেল। 91 মিনিটের মাথায় মিকেল মরিনোর গোলে স্পেন হারালো পর্তুগালকে। 1-0 গোলে জিতে স্পেন চলে গেল কোয়ার্টার ফাইনালে এবং পর্তুগাল আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ। এবং ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চোখে জল, বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো না। বাট একটা কথা যেটা বললে পর্তুগাল ফ্যানেরা অনেক সময় সেই জিনিসটাকে ভাবছিল আমি হয়তো তাদের টিমকে ট্রল করছি বা বলছি, বাট ডেফিনেটলি এই পর্তুগাল টিমটাকে চ্যাম্পিয়ন হবার মতো টিম লাগেনি। সত্যি বলতে কি, পর্তুগাল টিমটা এই ওয়ার্ল্ড কাপে যেই ফুটবল খেলেছে, রাউন্ড অফ 16 এই অবধি তারা হয়তো আসাটা ডিজার্ভ করতো। কঙ্গোর সঙ্গে ড্র, কলম্বিয়ার সঙ্গে ড্র, বা তুমি ক্রোয়েশিয়ার এগেনস্টে ম্যাচটাতেও যদি কিছুটা ভাগ্যের সাহায্য না থাকতো, এই ম্যাচটাও তুমি হেরে যেতে পারতে। এবং এই ম্যাচটাতে এসেও পর্তুগাল জেতার মতো ফুটবল কিন্তু খেলেনি। অ্যাকচুয়ালি স্পেন সুলভ ফুটবল খেলতে পারেনি। স্পেনের জন্য খারাপ ম্যাচ গিয়েছে। ল্যামিন ইয়ামালের মতো প্লেয়ার রীতিমতো আন্ডার পারফর্ম করেছে, পেদ্রির মতো প্লেয়ার আন্ডার পারফর্ম করেছে, ওয়ারজাবাল গোলের চান্স মিস করেছে, ম্যাচে খুঁজে পাওয়া যায়নি। স্পেন ডেফিনেটলি নিজেদের সেরা ম্যাচটা খেলেনি এবং তারপরও কিন্তু স্পেন হারিয়ে দিয়ে গিয়েছে। যেখানে স্পেনের জয় একটা বড় ভূমিকা রাখলো কিন্তু দুজন সাবস্টিটিউট, ফেরান তোরেস এবং মিকেল মরিনো। উল্টো থেকে বার্নার্ডো সিলভা সাবস্টিটিউটটার পর্তুগালের জন্য ভুল হলো কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে, কারণ বার্নার্ডো সিলভাই একটুখানি এসে ফিজিক্যাল খেলার চেষ্টা করছিল, ফ্রিকিক গিফট করছিল, যেই ফ্রিকিক থেকে গোল হলো। বাট বুদ্ধিমানের মতো কাজ কিন্তু করে মিকেল মরিনো, কুইকলি ফ্রিকিকটা নেয় এবং দেন নিজেদের মধ্যে দুটো পাস খেলে বল আসে ফেরান তোরেসের সামনে। পারফেক্টলি ফেরান তোরেস বলটাকে রিলিজ করে এবং সেই জায়গাতে গিয়ে কিন্তু মিকেল মরিনো ফিনিশ করে স্পেনকে ম্যাচ জিতিয়ে দেয়। স্পেন যখন গোলটা করলো সেই মোমেন্ট পর্যন্ত যদি আমরা সেকেন্ড হাফের কথা বলি, পর্তুগালের অ্যাটাকের কথা কি তোমাদের মনে পড়ছে? আমার তো মনে পড়ছে না অ্যাকচুয়ালি। মানে তোমার গোলটা করার পর লাস্টের দিকে দুটো চান্স এসেছিল, একটা বার্নার্ডো সিলভা হেড দেয় যেটা গোল হতে পারতো, সেই জায়গাতে ফ্রেমের মধ্যে রাখতে পারে না। এবং লাস্টে যে আর একটা চান্স ফ্রিকিক থেকে একদম লাস্ট যে চান্সটা ছিল ওটা একটা কিছুটা হাফ চান্স টাইপের ক্রিয়েট হয়েছিল। তো সেখানে পর্তুগাল অ্যাকচুয়ালি জেতার মতো ফুটবল খেলেনি, এটা তোমাকে মানতে হবে। গোটা টুর্নামেন্ট জুড়েই খেলেনি। এবং দেখো, রোনাল্ডো ফ্যানেদের এটা শুনে খারাপ হয়তো লাগতে পারে, রোনাল্ডোরও এই ম্যাচে কোনো ইম্প্যাক্ট কিন্তু ছিল না। একটা দুটো অন টার্গেট শট অবশ্যই রোনাল্ডো রেখেছিল। ফার্স্ট হাফে মনে পড়বে একটা শট যেটা কিছুটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে মেরেছিল, যেটা অবভিয়াসলি উনাই সিমন এনিডে সেভ করতো। আর একটা ক্ষেত্রে জোয়াও ফেলিক্সের কাছে একটা বল এসেছিল, সে বলটাকে রাখে রোনাল্ডো, একটা পা ঠেকিয়ে সেটাও গোলের মধ্যে রেখেছিল, যেটা উনাই সিমন সেভ করে দেয়। বাকি একবার দুবার বলে টাচ করেছে, এসে বল রিসিভ করেছে, এইগুলোই। এবার তুমি বলতেই পারো রোনাল্ডোকে বলের সাপ্লাই না দিলে রোনাল্ডো কি করবে। অ্যাকচুয়ালি ম্যাচটাই আজকে ওই টাইপের হয়েছে যেখানে বলের সাপ্লাই দেবার মতো পজিশনও খুব বেশি ছিল না। তবে একটা স্ট্রাইকারের কাজ শুধুমাত্র দাঁড়িয়ে থাকা না, ডিফেন্ডারদের প্রেস করা, তাদেরকে দিয়ে মিস্টেক করানোর চেষ্টা করা। রোনাল্ডো কিন্তু সেই প্রেসিং তো করেই নে, বা যখন নিচে নেমে এসেছে কিছু সময় তার কাছে বল গিয়েছে যেখানে বলটাকে সে সামনের দিকে চালাতে পারতো, বল কিন্তু রোনাল্ডো পেছনের দিকে দিয়ে খেলা আরও স্লো করে দিয়েছে, এটাও সত্যি কথা। তো এই টিমে রোনাল্ডোকে 90 মিনিট রাখার আমি তো কোনো কারণ দেখছিলাম না। গনজালো র্যামোস আগের দিন যে নেবে তোমাকে ম্যাচ জিতিয়েছে, তাকে অ্যাটলিস্ট 70-75 মিনিটের মতো সময় তুমি নামাতেই পারতে রোনাল্ডোর জায়গাতে, কারণ এমনিতেও রোনাল্ডো টায়ার্ড হয়ে গিয়েছিল। রোনাল্ডোর বয়স 21/31 নয়, 41, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। বাট আমার মনে হয় এখানেই একটা এমন ম্যানেজার দরকার যে কঠিন সিদ্ধান্তগুলো নিতে পারবে। রবার্তো মার্টিনেজ বেলজিয়ামের কোচ থাকার সময় থেকেই আমার তাকে খুব একটা পছন্দ নয় এবং আমার মনে হয় সে সেফ খেলার চেষ্টা করছিল। রোনাল্ডোকে মাঠে রাখলে ব্লেমটা রোনাল্ডোর ওপরই যাবে যদি টিম ভালো না করে। রোনাল্ডোকে তুলে নেবার পর পর্তুগাল গোলকে হেরে গেলে তখন লোকে বলবে রোনাল্ডো তো উঠে না গেলে ম্যাচটা জিতে যেতাম আমরা। সেই ভয়ে যদি রোনাল্ডোকে না তোলে, সেগুলো তোমার অবভিয়াসলি কোচের ব্যর্থতা। বাকি তো বলতে গেলে ওভারঅল ম্যাচের কথা বললে স্পেনই ভালো শুরু করেছিল, স্পেন ফার্স্ট হাফে এগিয়ে যেতে পারতো। তবে দেখো, সত্যি কথা বলতে কি, কালকে যে দুটো ম্যাচ দেখলাম, নরওয়ে বনাম ব্রাজিল, সেই ম্যাচটাই যেরকম গতি ছিল, যেরকম ম্যাচ হয়েছিল, তারপর আরেকটা যে ম্যাচ আজকে সকালে হয়েছিল তোমার মেক্সিকো বনাম ইংল্যান্ড, সেই ম্যাচগুলো দেখার পর এই ম্যাচটা দেখলে একটু বোর হবে। এই ম্যাচটা নিয়ে আমি পার্সোনালি ভীষণই এক্সাইটেড ছিলাম। আমি নিজে স্পেন ফ্যান এবং সেখানে পর্তুগালের এগেনস্টে স্পেন কেমন করে দেখার জন্য এক্সাইটেড ছিলাম, রোনাল্ডো কি ইম্প্যাক্ট রাখতে পারে দেখার জন্য এক্সাইটেড ছিলাম। বাট ম্যাচটা অ্যাকচুয়ালি সেই তুলনায় অনেকটা বোরিং হয়েছে, খেলাটা অনেক স্লো হয়েছে।
স্পেন হয়তো নিজেদের সেরা ফুটবলটা একদমই খেলতে পারেনি, তবে তারপরও পর্তুগাল কিন্তু খুব একটা স্পেনের ডিফেন্সে আঘাত করতে পারেনি। তোমার মনে পড়বে না যে এমন একটা সেভ যেটা উনাই সিমনকে ভীষণভাবে করতে হয়েছে, 3টে অন টার্গেট শট যেগুলো বললাম, যে রোনাল্ডো 2টো এমন শট রেখেছিল যেগুলো ইজিলি সেভ করতো উনাই সিমন। আর একটা বোধহয় তোমার একটাই চান্স মনে পড়ছে, যেটা হচ্ছে তোমার নুনো মেন্ডেস, সে শট মেরেছিল যেটা পেদ্রো পোরো সম্ভবত ডিফ্লেক্ট হয় তার মাথায় লেগে এবং সেটা গিয়ে ক্রসবারে লাগে। একটাই প্লেয়ার খেলছিল পর্তুগালের হয়ে, নুনো মেন্ডেস। এই প্লেয়ারটা আসল প্লেয়ার ছিল পর্তুগালের, না সে ল্যামিন ইয়ামালকে ওই দিক দিয়ে ডেঞ্জার ক্রিয়েট করতে দিচ্ছিল, প্লাস তার সঙ্গে সঙ্গে এসে কিন্তু পেদ্রো পোরোকেও রীতিমতো বিজি রাখছিল ওই দিকটা দিয়ে। নুনো মেন্ডেস উঠে যাবার পর তো পর্তুগালের কিছুই ছিল না সেইভাবে বলতে গেলে, এবং সেই জায়গাতে 53 মিনিটের মাথায় একটা ল্যামিন ইয়ামালের অ্যাটাক, যেটাতে ডিফেন্ড করতে গিয়ে নুনো মেন্ডেসের সম্ভবত হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে, ওটা পর্তুগালের জন্য সব থেকে বড় টার্নিং পয়েন্ট ছিল। বাকি পুরো ম্যাচের যদি আমরা স্টোরির কথা বলি, শুরুটা স্পেন ভালো করেছিল, ওয়ারজাবাল একটা 3 মিনিটের মধ্যেই দূর থেকে শট মারে, ল্যামিন ইয়ামাল একবার বক্সের মধ্যে এন্টার হয়, তবে স্পেনের সামনে কিন্তু এগিয়ে যাবার সুবর্ণ সুযোগ ছিল 8 মিনিটের মাথায়, যেখানে ড্যানি ওলমো একটা ব্রিলিয়ান্ট বল দেয় কিন্তু ওয়ারজাবালকে। বাট ওয়ারজাবাল সেই জায়গাতে গিয়ে ফিনিশ না করতে পারা বা বেশ কিছুটা গোলের বাইরে রাখা, সেটা তার মতো স্ট্রাইকারের থেকে আমরা এক্সপেক্ট করি না। ওই জায়গাতে হয়তো তার মনে একটু সন্দেহ ছিল অফসাইডে ছিল কিনা, বাট সে অনসাইডে ছিল। সব কিছু ঠিকঠাক থাকলে ওইখানেই স্পেন এগিয়ে যেতে পারতো। এবং তারপর কিন্তু আমরা দেখি যে একটা কাউন্টার অ্যাটাক হয়, যেখান থেকে কিন্তু দুবার দিয়াগো কোস্তাকে সেভ করতে হয়, ওখানেও স্পেন এগিয়ে যেতে পারতো। ফার্স্টে ল্যামিন ইয়ামাল শট মারে, যেটা কিন্তু দিয়াগো কোস্তা সেভ করে, তুলনামূলক সহজ সেভ ছিল। বাট তারপর সেই রিবাউন্ডটা যখন অ্যালেক্স বাইনার কাছে যায়, তার যে শটটা ছিল ওটা কিন্তু সেভ করা রীতিমতো কঠিন ছিল। উল্টো দিকে তোমার পর্তুগালের যে অ্যাটাকগুলোর কথা বললাম সেগুলো হয়েছিল, তবে সেকেন্ড হাফের কথা বললে পর্তুগালের অ্যাটাক কিন্তু তোমার মনে পড়বে না খুব একটা বেশি গোল খাবার আগে পর্যন্ত। সেই তুলনায় স্পেন তাও অ্যাটাক করেছে, একটা পেদ্রির শট যেটা রেনাতো ভেগা সে কিছুটা ডিফ্লেক্ট করিয়ে বাঁচায়, আর একটা ল্যামিন ইয়ামালের ফ্রিকিক ছিল যেটা দিয়াগো কোস্তাকে সেভ করতে হয়। বেশ কিছু ক্রস আসে, বিশেষ করে ফেরান তোরেস নামার পর কিন্তু খেলার মধ্যে রীতিমতো গতি আসে। যখন ফেরান তোরেস নামছিল আমি সত্যি বলতে কি ডাউটে ছিলাম যে ফেরান তোরেস ইম্প্যাক্ট রাখতে পারবে কিনা, বাট তার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি ছিল। ফার্স্ট হাফে ড্যানি ওলমো এবং সেকেন্ড হাফে এসে কিন্তু ফেরান তোরেস, তাদের ইম্প্যাক্ট অনেকটাই বেশি ছিল। এবং তারপর কিন্তু মিকেল মরিনো এসে অল্প কিছু সময়ের মধ্যে সে ম্যাচটাকে চেঞ্জ করে দেয়। মিকেল মরিনোর গোলেই লাস্ট অব্দি কিন্তু স্পেন জিতে কিন্তু পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। তো সেখানে জানিও তোমরা রোনাল্ডো ফ্যানেরা যে কি বলবে রোনাল্ডোর এইভাবে বিদায় নিয়ে। আজকে পর্তুগাল অবভিয়াসলি আন্ডার পারফর্ম করেছে, তোমার মনে পড়বে না যে একটা প্লেয়ারও তুমি বলার মতো পারফরমেন্স পর্তুগালের হয়ে আমি শুধুমাত্র নুনো মেন্ডেসকে বলতে পারবো। আর কার কথা বলবো, নেবে কনসেসাও কিছুটা চেষ্টা করছিল, রাফায়েল লিয়াও কিছুটা গতি নিয়ে আসার চেষ্টা করেছিল, বাট ব্রুনোর কথা বলো বা ডেভিড সিলভার কথা বলো, তারা কিন্তু তাদের যে কোয়ালিটি সেই কোয়ালিটির ওপর কিন্তু পারফরমেন্স করতে পারেনি। ইভেন স্পেনের দিকেও আমরা যদি বলি ল্যামিন ইয়ামালের মতো প্লেয়ার বা পেদ্রের মতো প্লেয়ার, তারাও অনেকটা হতাশ করেছে, সেই তুলনায় পারফরমেন্স কিন্তু দিতে পারেনি। রড্রিও কিছু কিছু ক্ষেত্রে বেটার করতে পারত, এবং ওয়ারজাবালও তোমার অনেকটাই হতাশ করেছে। তবে তারপরও স্পেনই বেটার সাইড ছিল, স্পেনের জন্য দিন ভালো না গেলেও পর্তুগালের থেকে স্পেন অনেকটা বেটার খেলেছে, ডিজার্ভিং টিম হিসেবে সেক্ষেত্রে তারা কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। আর এই গোটা বিশ্বকাপে পর্তুগাল যেরকম পারফরমেন্স করেছে, তারা হয়তো ঠিক জায়গাতেই ফিনিশ করলো, সেটা আমরা বলতে পারি। বাকি তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।